নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি 9টার ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছু যে হবে না সেটা জানাই ছিল। যেটুকু কৌতূহল সেটা ছিল নতুন প্রধান বিচারপতিকে ঘিরে। এতদিন ধরে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে আরজি কর মামলার যে প্রহসন আমরা দেখছিলাম, তাতে কোনো ব্যত্যয় ঘটে কি না সেটা দেখাই ছিল একমাত্র কৌতূহলের বিষয়। দুর্ভাগ্যজনকভাবে সেরকম বড় কিছু পরিবর্তন কিন্তু চোখে পড়ল না। অর্থাৎ যথা পূর্বং তথা পরং। আজকে সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাদের সপ্তম স্ট্যাটাস রিপোর্টটি জমা দিলেন। ভগবান জানেন যে আরও কতগুলো স্ট্যাটাস রিপোর্ট এইভাবে সুপ্রিম কোর্টের কাছে তারা জমা দিয়েই যাবেন, কেননা পরবর্তী শুনানি ধার্য হয়েছে মার্চ মাসে। সুতরাং তখন অষ্টম হবে, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, কোথায় গিয়ে যে ব্যাপারটা থামবে সেটা বোঝা খুব মুশকিল। আর এত যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ছে সেগুলো সবই মুখবন্ধ খামে বিচারপতিদের দৃষ্টিগোচর করার জন্য দেওয়া হচ্ছে পাবলিক ডোমেইনে। এ নিয়ে আমরা কোনো কিছুই জানতে পারছি না। এমনকি যারা অন্য তরফের কৌশলী তাদেরও কেউ এই 7টি স্ট্যাটাস রিপোর্টের কোনো কপি আজ পর্যন্ত পাননি। এখন প্রশ্ন হলো, প্রতিবারই কোর্টের তরফ থেকে বলা হয় যে আমরা যদি এখন এই স্ট্যাটাস রিপোর্টের বিষয়বস্তু পাবলিকলি জানিয়ে দিই তাহলে তদন্তে নাকি বিরাট ক্ষতি হবে। আরে বাবা, তদন্ত তো অশ্বডিম্ব ছাড়া আর কিছুই প্রডিউস করেনি, তার আবার ক্ষতি বা লাভের প্রশ্ন আসছে কোথা থেকে? দেখুন, সুপ্রিম কোর্টে আজকে কি হয়েছে খুব সংক্ষেপে আমি তার বর্ণনায় যাব। তার আগে আমি আপনাদের সঙ্গে একটা খুব দুর্ভাগ্যজনক অনুমান, কেননা আমি তো খবর বলে এটাকে চালাতে পারবো না, অনুমান আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো, সব কিছু দেখে শুনে আমার মনে হচ্ছে যে সিবিআই ওই আরজি করের অভাগিনী নির্যাতিতার খুন ও ধর্ষণের মামলায় ওই তালপাতার সেপাই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে বলে মনেই হচ্ছে না। তার কারণ সিবিআই এর বক্তব্য হলো, যে কথাটা আমি অন্যান্য সূত্রে জানতে পেরেছি, সেটা হচ্ছে তারা প্রাইমা ফেসি বুঝতে পারছেন যে একজন মেয়ের গায়ে যখন 25টা ক্ষত থাকে এবং ক্ষতচিহ্নগুলো প্রত্যেকটাই দেখা আছে, তখন তার থেকে ইনঅবজারেবলি যে কনক্লুশনটা আসে সেটা হলো এটা কখনো একজনের কাজ হতে পারে না। অর্থাৎ প্রাথমিকভাবে প্রাইমা ফেসাই সিবিআই এর তদন্তকারীরা বুঝতে পারছেন যে এটা একটা সম্মিলিত প্রচেষ্টার ফল এবং একাধিক ব্যক্তি এই পৃথিবীর জঘন্যতম অপরাধের সঙ্গে সংযুক্ত। কিন্তু এই তথ্যটি প্রমাণ করার জন্য তাদের কাছে যে এভিডেন্স থাকা দরকার, মাথা খুঁড়ে মোড়েও সিবিআই এর গোয়েন্দারা আজ পর্যন্ত সেটা সন্ধান করতে পারেননি। তাদের বক্তব্য যে এমন নিপুণভাবে সমস্ত তথ্য তারা মঞ্চে আবির্ভূত হওয়ার আগেই একেবারে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, যেভাবে যে পেশাদারি দক্ষতার সঙ্গে এই কাজটি করা হয়েছে তাতে তারা অসহায় বোধ করছেন। অর্থাৎ বুঝতে পারছেন একরকম, কিন্তু সেই বোঝাটাকে আইনের চোখে দাঁড় করাতে গেলে যে তথ্য প্রমাণ প্রয়োজন, যে সাক্ষ্য প্রমাণ প্রয়োজন,
সেটা তারা কিছুতেই খুঁজে পাচ্ছেন না, অন্তত এখনো পর্যন্ত পাননি। আর এখনো পর্যন্ত যদি না পেরে থাকেন, তাহলে কবে পাবেন, আদৌ পাবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন তো তোলাই যায়। দেখুন, এই যে সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া নিয়ে আজকে সুপ্রিম কোর্টের এজলাসে অনেক কথা হয়েছে। সেখানে আমাদের সলিসিটর জেনারেল তিনি খুব বড় মুখ করে বলেছেন যে খুব দ্রুত চলছে বিচারের কাজ। 56 জন না কতজন মোট সাক্ষীর মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে, আর 1 মাসের মধ্যেই খুব সম্ভবত সাক্ষ্য গ্রহণের পালা শেষ হয়ে যাবে। তখন নতুন প্রধান বিচারপতি জানতে চান যে অভিযুক্তর কোনো আইনজীবী আছে কিনা, সে নিজে কোনো আইনজীবী নিযুক্ত করেছে না লিগ্যাল এইড থেকে তাকে একজন আইনজীবী দেওয়া হয়েছে। তখন তাকে বলা হয় যে না, তিনি নিজে কোনো আইনজীবী নিযুক্ত করেননি, লিগ্যাল এইড সার্ভিসেস থেকে একজনকে তার সাহায্যে দেওয়া হয়েছে। সুতরাং তর্কের খাতিরে এইটুকু মেনে নেওয়া গেল যে সঞ্জয় রায়ের বিচার পর্ব ঠিক যেভাবে কিছুদিন আগে দেখলাম 61 দিনের মাথায় ফাঁসির আদেশ হয়ে গেল কুলতলির ঘটনায়, অনেকটা ততটা অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে না হলেও যথেষ্ট দ্রুততার সঙ্গে এই সঞ্জয়ের কপালে কিন্তু চরমতম দুর্ভোগ অপেক্ষা করছে। কেননা প্রধান বিচারপতি আজকে জানতে চেয়েছিলেন ডিএনএ রিপোর্ট কি বলছে, এবং ডিএনএ রিপোর্টটা তিনি দেখতে চান। তখন তুষার মেহতা বলেন ডিএনএ রিপোর্টের সঙ্গে সঞ্জয়ের যে এই কাজের সঙ্গে জড়িত সেটা হুবহু মিলে গেছে। অতএব ডিএনএ রিপোর্টটা যে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার কাজে একটা খুব ইম্পর্ট্যান্ট অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সে কথা আজকে সর্বোচ্চ আদালতে আমরা জানতে পারলাম। কিন্তু পরিতাপের বিষয় হলো সঞ্জয় রায়কে একা বলির পাঁঠা করে বাকি প্রধান অপরাধীরা যদি ধরাই না পড়ল, তাদের কারুর বিচারই করা সম্ভব না হলো, তাহলে এত কাণ্ডের কি অর্থ ছিল? এই যে এত মানুষ রাত দখল করলেন, দিন দখল করলেন, দিনের পর দিন উই ওয়ান্ট জাস্টিস এই ডিমান্ড নিয়ে কলকাতা শহর এবং গোটা পশ্চিমবঙ্গ তৎসহ ভারতবর্ষের বড় বড় সব শহর আন্দোলিত হয়ে গেল, তাহলে তার কি কোনো ফল আমাদের মিলবে না? বলা খুব কঠিন আদৌ মিলবে কিনা। কেননা এখনো পর্যন্ত যদি না মিলে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে মেলার সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে। তাহলে কানার মধ্যে ঝাপসা কি হতে পারে? সেটা হলো সিবিআই এ ব্যাপারে কনভিন্সড যে তথ্য প্রমাণ খুব নিপুণভাবে লোপাট করা হয়েছে। সেই দিকটা তদন্ত করতে গিয়ে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যে কারা জড়িত সেটা যদি তারা জানতে পারে এবং জেনেওছে অনেকখানি, তাহলে কিন্তু তবু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ওই বেচারির বাবা মার এবং গোটা নগরবাসী রাজ্যবাসীর কিছুটা হলেও স্বস্তি মিললেও মিলতে পারে। কেননা এই যে তথ্য প্রমাণ লোপাট, এই ধরনের একটা খুন এবং ধর্ষণের কাজে এটাও একটা মারাত্মক ফৌজদারি অপরাধ। তার জন্যে কি সাজা হতে পারে সেটা আমি এই মুহূর্তে আইন না দেখে বলতে পারছি না, কিন্তু সাজা যে খুব কঠিন হওয়াই
আবশ্যিক সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে তুষার মেহতা ওই স্ট্যাটাস রিপোর্টের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে প্রধানত 3টি বিষয়ে সিবিআই তদন্ত করছে। একটা খুন এবং ধর্ষণ, সেটা তো সেই 8 আর 9 তারিখ থেকেই শুনে আসছি। আরেকটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টায় কারা যুক্ত, 2 এবং 3 দুর্নীতি। একমাত্র এই দুর্নীতির প্রশ্নেই সিবিআই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেটা প্রমাণ করার জন্য যা কিছু তথ্য হাতে থাকা প্রয়োজন সিবিআই এর কাছে তা এসেও গেছে। সিবিআই দুর্নীতি নিয়ে একটি চার্জশিট ইতিমধ্যে দিয়েওছে এবং এরপরে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তুষার মেহতা বলেছেন তথ্য ধ্বংস করার কাজে কারা লিপ্ত ছিলেন তা নিয়েও সিবিআই আরেকটা চার্জশিট তৈরি করছে, যা অচিরেই সংশ্লিষ্ট আদালতে জমা দেওয়া হবে। অতএব গোটা কাহিনীটার মধ্যে এখন যদি আমাদের উৎসাহের কোনো একটি অংশ বেঁচে থাকে তাহলে সেটা আর খুন ধর্ষণ কে করেছে সেই প্রশ্নের উত্তর পাওয়া নয়, বরং এই খুন ধর্ষণের ঘটনার কোনো তথ্য প্রমাণ, ক্লু, এভিডেন্স যাতে সিবিআই এর হাতে না যায় সেটা নিশ্চিত করার কাজে কোন মাতৃগর্ভের মাতৃজঠরের লজ্জারা যুক্ত সেটা যদি প্রমাণিত হয় বা তাদের যদি সাজা হয় তাহলে অন্তত কিছুটা হলেও ক্ষতে প্রলেপ লাগতে বাধ্য। আজকে আর যা যা হয়েছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ তুষার মেহতা তুলে বলেছেন যে 2 জন সরকারি কর্মচারী আছেন তো এদের মধ্যে, তাদের বিরুদ্ধে প্রসিকিউট করতে গেলে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন। 27শে নভেম্বর সিবিআই সেই সম্মতি প্রার্থনা করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আজকে 10ই ডিসেম্বর হয়ে গেল, এখনো পর্যন্ত তারা কোনো জবাব দেননি। কপিল সিব্বল অবশ্য উঠে দাঁড়িয়ে বলেন এমন কোনো খবর বা তথ্য তার জানা নেই। অর্থাৎ সিবিআই যে সত্যিই অনুমতি চেয়েছে সেটাকে প্রশ্নের মুখে ফেলে দেন কপিল সিব্বল। তখন একটু বিরক্ত হয়ে তুষার মেহতাকে বলতে শোনা যায় যে হুজুর, আমি এখানে দাঁড়িয়ে যেটা বলছি দায়িত্ব নিয়ে বলছি, 27 তারিখে আমরা দিয়েছি, আজ পর্যন্ত কোনো জবাব পাইনি। তখন প্রধান বিচারপতি রাজ্যের কৌশলী অর্থাৎ কপিল সিব্বলকে বলেন যে এই অনুমতি যাতে দ্রুত দেওয়া হয় আপনি সেই ব্যবস্থা করুন। তার মানে এতদিন ধরে ওইটুকুই তো রাজ্য সরকারের হাতে ক্ষমতা আছে যে অনুমতিকে বিলম্বিত করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাও যখন গোটা কেসটাই বিস্তৃতির অতলে তলিয়ে যায়, সেটা হয়তো অত সহজে সম্ভব হবে না। অর্থাৎ অনুমতি রাজ্য সরকারকে দিতেই হবে, সেটা আজ না হয় কাল, না হয় পরশু, কিন্তু না দিয়ে এই রকম একটি অপরাধের ক্ষেত্রে রাজ্য সরকার পার পাবেন বলে মনে হয় না। এছাড়া ওই যে সেই ন্যাশনাল কমিশন ফর সিকিউরিটি অফ ডক্টরস, তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের অগ্রগতি সম্পর্কে জানতে চান। কোর্টকে বলা হয় এই রিপোর্ট আমাদের হাতে এসে গেছে এবং তখন ইন্দিরা জয় সিং উঠে দাঁড়িয়ে বলেন যে তিনি চান যে এমন একটা নিরপেক্ষ কমিটি গঠন করা হোক যেটা টাস্ক ফোর্সের সুপারিশ ঠিকমতো রাজ্যগুলি কার্যকর করছে কিনা তার উপরে নজরদারি রাখবে।
তখন প্রধান বিচারপতি তাকে বলেন যে দেখুন, এই কথাটা আপনারা টাস্ক ফোর্সের কাছে গিয়ে বলুন। আপনারা বলার পরে আমরা টাস্ক ফোর্সকে নির্দেশ দিতে পারি, তার আগে তো আমরা নির্দেশ সেভাবে দিতে পারবো না। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের যিনি কৌশলী, তিনি বলেন যে যেহেতু এই স্ট্যাটাস রিপোর্ট নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এটি বলবৎ করা হয়নি, ফলে জুনিয়র ডাক্তারদের এই যে থ্রেট কালচারের মধ্যে তাদের এতদিন ধরে বাস করতে হয়েছে, সেই উৎপাত কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব এ ব্যাপারে সিস্টেমিক প্রতিষেধক কিভাবে লাগু করা যায় সেটা আদালতকে দেখতে হবে। সব শেষে গল্পটা তার মানে এই দাঁড়ালো যে আরেক প্রস্থ স্ট্যাটাস রিপোর্ট, আরেক প্রস্থ শুনানি, এবং একেবারেই নিরামিষাশী শুনানি, যে শুনানির মধ্যে দিয়ে কোনো দিশা পাওয়ার কোনো উপায় ছিল না। প্রাপ্তি বলতে শুধু এইটুকুই যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে যারা, খুন এবং ধর্ষণকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়ে সিবিআই সম্ভবত তাদের বিরুদ্ধে তৎপর হলেও হতে পারে। কিন্তু সিবিআই, ইডি এদের সম্পর্কে কোনো চূড়ান্ত ভবিষ্যৎবাণী করা আমার ধারণা দেবা ন জানন্তি কুত মনুষ্য, আর আমি তো অত্যন্ত সাধারণ মনুষ্য বলেই নিজেকে জানি। ভালো থাকবেন, নমস্কার।